Assalamu alaikum, dear students. How are you? I think you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Today, I will discuss about words and phrases. I have already taken a class about words and phrases. Now I will discuss another rules of this grammar. So let's start. Look at the board. Would rather. Would rather কথাটার মানে হচ্ছে বড়। একটি জিনিসের চেয়ে অন্যটি অধিকতর ভালো, এরূপ বোঝাতে আমরা কি বসাই? would rather বসাই। তার মানে হচ্ছে কি, এই would rather বলতে কি বোঝানো হচ্ছে? তাহলে তুলনা বোঝানো হচ্ছে যে দুটো জিনিস থাকবে, এর মধ্যে একটার চেয়ে আরেকটা যখন বেশি ভালো হবে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? would rather বসাবো। The poor man dash starve then beg. এখানে যে এই সেন্টেন্সটা আমি লিখেছি তোমরা একটু খেয়াল করো, যে the poor man dash starve. starve কথাটার মানে কি? আমরা জানি কি starve অর্থ কি? যে ক্ষুধার্ত থাকা, তাই না? তাই দরিদ্র লোকটি কি থাকবে? ক্ষুধার্ত থাকবে, দেন বেগ, ভিক্ষা করাচ্ছে। তাহলে এখানে the poor man would rather কথাটার মানে আমি কি বলেছি? বরং। তাহলে দরিদ্র লোকটি বরং কি থাকবে? ক্ষুধার্ত থাকবে, দেন বেগ, ভিক্ষা করাচ্ছে। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা তাহলে সহজে আমরা কিভাবে চিনতে পারবো? যে সেন্টেন্সগুলোতে আমরা কি দেখবো? যে দেন আছে এবং যা দ্বারা কি বোঝানো হয়? যে বরং বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? would rather বসাবো। এরপর আমরা চলে যাই হ্যাড বেটারে। হ্যাড বেটার মূলত হচ্ছে, হ্যাড বেটারটা উচিত অর্থে ব্যবহার করা হয়। তোমরা কি উচিত এখানে কি শুড, তাই না? এটা শুডের সমার্থক রূপে এটা ব্যবহার হয়। সাধারণত কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা কি করে থাকি? হ্যাড বেটারটা বসে। এবং এটা বসানোর সময় তোমরা এটা খেয়াল করবো যে হ্যাড বেটার যে সাধারণত কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাড বেটার বসাবো। ইউ You dash tell her everything. তাহলে এই সেন্টেন্সটাতে কি বলা হয়েছে? আমি যেটা বলেছি হ্যাড বেটার অর্থ কি? যে তাকে সবকিছু বলে দেয়া তোমার উচিত, বা এখানে কি বলেছে? যে তোমাকে কেউ একজন পরামর্শ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? You had better tell her everything. এখন দেখো let alone. লেট অ্যালোন কথাটার অর্থ হচ্ছে গিয়ে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না এমন। তার মানে যখন নাকি আমরা দেখবো কোন একটা সেন্টেন্সে যে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না এমন অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা কি করবো? লেট অ্যালোন বসাবো। লেট অ্যালোনের স্ট্রাকচারটা হচ্ছে প্রথম হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট, এরপরে একটা কমা থাকবে, কমার পর হচ্ছে লেট অ্যালোন, এরপরে নাউন। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হি ক্যান নট গেট সি গ্রেড ইন দ্য এক্সাম, কমা dash GPA 5. And he cannot get C grade in the exam. সে কি পায় না? পরীক্ষায় সি গ্রেড পায় না। অর্থাৎ কি হবে? ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না। তার মানে লেট অ্যালোন, ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না, GPA 5। তাহলে কি সে কি পাচ্ছে না? যে যেখানে সে সি গ্রেড পায় না, সেখানে আমরা ভাবতেই পারি না বা চিন্তাই করতে পারি না তার সম্পর্কে সে GPA 5 পাবে। আমি আরেকটা এক্সাম্পল এখানে যেটা লিখেছি, দ্য ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড ড্যাশ ওয়াক। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি কি করতে পারে না? স্ট্যান্ড, দাঁড়াতে পারে না। লেট অ্যালোন ওয়াক, ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না যে সে কি করতে পারবে? হাঁটতে পারবে। এরকম আরো অনেক অনেক শব্দ আমরা এরকম, অনেক সেন্টেন্স আমরা এরকম দেখবো। যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা এগুলো দেখবো। দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা বোর্ডে এই যে গ্রামার যেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, যে নিয়মগুলো করাচ্ছি, প্রতিটা বোর্ডে দেখা যাচ্ছে একটা দুটো করে, এগুলো একটা একটা করে প্রতিটা বোর্ডে আসে। তোমরা আমি যেভাবে করাচ্ছি, এই বিশেষ করে যে প্রত্যেকটা
ওয়ার্ডস এন্ড ফ্রেজের যে বাংলাগুলো আছে এটা অবশ্যই মাথায় রাখবা। এটা যদি বুঝতে পারো তাহলে দেখা যাচ্ছে যে ওটা যদি মনে থাকে তাহলে দেখে যে এটা করা খুবই সহজ। এখন দেখো অ্যাজিভ বা অ্যাজ দো। অ্যাজিভ বা অ্যাজ দো কথাটার মানে হচ্ছে গিয়ে যেন। এটা করতে গেলে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, দেখো যে দুটো ক্লোজ থাকবে। প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লোজটি আমার যদি পাস্ট ফর্ম হয়। প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্স, পরবর্তী ক্লোজটি পাস্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাজিভ অথবা অ্যাজ দো। আমি কথাটা আরেকবার বলছি, দুটো ক্লোজ থাকবে। প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্স এবং পরবর্তী ক্লোজটি কি হবে? যে পরবর্তী ক্লোজটি যদি পাস্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাজিভ অথবা অ্যাজ দো। এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি দেখো, হি টক্স ড্যাশ হি নিউ এভরিথিং। এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এই টক্স হচ্ছে কি তোমার প্রেজেন্ট টেন্স আর পরবর্তী ক্লোজ হচ্ছে কি নিউ। নো এর পাস্ট ফর্ম হচ্ছে কি নিউ। এখানে এই যে নিউটা যে আছে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তো প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পরবর্তীটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। পরের উদাহরণটা আবার দেখো, হি টক্স ড্যাশ হি ওয়্যার এ ম্যাড। সে কথা বলছে যেন সে একজন পাগল। তো এটাও আমরা কি করবো? প্রথম ক্লোজটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স আর পরবর্তীটা হচ্ছে কি আমাদের পাস্ট টেন্স ওয়্যার। তাহলে কি সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এর পরেরটা দেখো, এটা অ্যাজ ইফ বা অ্যাজ দোর হচ্ছে গিয়ে দুটো রুলস। আর প্রথম ক্লোজটি যদি পাস্ট টেন্স হয় এবং পরবর্তী ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট হয় সেক্ষেত্রেও আমরা কি বসাবো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে এখানে যে নিচে হি টকড, টকটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স এবং পরেরটা হচ্ছে হ্যাড নোন। এই হ্যাড নোনটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমটা পাস্ট টেন্স, পরবর্তীটা যদি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রেও আমরা কি বসাবো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এই যে তোমাদের এই রুলসটা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটা তোমাদের রাইট ফর্ম ভার্ব, তারপরে হচ্ছে গিয়ে এই ওয়ার্ডস এন্ড ফ্রেজ এবং আমরা যে তোমাদের কানেক্টরস, সেখানেও দেখা যাচ্ছে যে এই নিয়মটা আছে। তাই এটা খুব ভালো করে আরেকবার খেয়াল করো। আমি আরেকবার মুখে মুখে বলে দিচ্ছি, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে সেটাকে আমরা কিভাবে করবো? ইন্ডিকেট করবো যে এই সেন্টেন্সটাই অ্যাজ ইফ বা অ্যাজ দো হবে। আমরা খেয়াল করবো যে প্রথম ক্লোজটা কি আছে। আমরা যদি দেখি প্রথম ক্লোজটা প্রেজেন্ট টেন্স এবং পরবর্তী ক্লোজটা কি আছে? পাস্ট টেন্স। তখনই আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাবো। এরপরে আবার যদি দেখি যে প্রথম ক্লোজটা পাস্ট টেন্স এবং পরবর্তী ক্লোজটা কি আছে? পাস্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাবো। এখন দেখো অ্যাজ সুন অ্যাজ হচ্ছে কি কোনো কাজ করতে না করতেই। আমরা এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বুঝি? পজিটিভ অর্থ বোঝাই, তাই না? যে অ্যাজ সুন অ্যাজ কোনো কাজ করতে না করতে মানে কি? যেতে না যেতে, খেতে না খেতে, পড়তে না পড়তে, ঘুমাতে না ঘুমাতে, এই অর্থে আমরা কি করি? অ্যাজ সুন অ্যাজ বসাই। এটা স্ট্রাকচারটা কিরকম? যে অ্যাজ সুন অ্যাজ যদি প্রথমে হয় তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে? অ্যাজ সুন অ্যাজ, এরপরে ফার্স্ট ক্লোজ, মাঝে কমা, সেকেন্ড ক্লোজ। এবং ফার্স্ট ক্লোজে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, মাঝে আমরা কমা দিব। এরপর আবার কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে আমি এখানে যে এক্সাম্পল লিখেছি দেখো, ড্যাশ হি স দ্য টিচার কমা হি র্যান অ্যাওয়ে। এই সেন্টেন্সটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই সাবজেক্ট হচ্ছে কি হি, ভার্ব হচ্ছে কি এই স, অবজেক্ট হচ্ছে দ্য টিচার। এই আমি যে কমাতে লিখেছি, কমাটা হচ্ছে এখানে। এরপরে আবার সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে কি র্যান, অবজেক্ট হচ্ছে আমাদের অ্যাওয়ে। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা প্রথমে দেখলাম একটা ড্যাশ আছে, এরপরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কমা আছে, আবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অতএব এখানে আমরা এটা বুঝতেই পারছি যে as soon as he saw the teacher, যে শিক্ষককে দেখতে না দেখতেই সে কি করলো? he ran away, সে কি করলো? দৌড়ে পালিয়ে গেল। এরপরে as soon as যদি মাঝে হয়, এটা হচ্ছে as soon as প্রথমে, আর as soon as যদি মাঝে হয় সেক্ষেত্রে কি করতে হয়? প্রথমে ফার্স্ট ক্লোজটা লিখতে হবে, মাঝে as soon as লিখতে হবে, তারপরে সেকেন্ড ক্লোজটা লিখতে হবে। এটাতে আর কোনো কমা বসবে না। তাহলে প্রথমে তাহলে ফার্স্ট ক্লোজ যে ঠিক ওটার মতোই, যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, তারপরে মাঝে থাকবে as soon as, আবার কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। দ্য ক্রিমিনাল fled away as soon as the policeman found him. ক্রিমিনাল কি করেছিল? fled away, পালিয়ে গিয়েছিল। যে
as soon as the policeman following him, যখনই পুলিশ কি করলো, যে তাকে অনুসরণ করতে শুরু করলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি as soon as এর ক্ষেত্রে আমরা যে দুটো নিয়ম, একটা হচ্ছে as soon as প্রথমে বসতে পারে, আরেকটা হচ্ছে মাঝে বসতে পারে। যদি as soon as প্রথমে বসে তাহলে আমাদের প্রথমে কি থাকবে, সেটা প্রথম অংশটুকু গ্যাপ থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, মাঝে কমা থাকবে, আবার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। আর যদি as soon as টা মাঝে হয় তাহলে প্রথমে কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, মাঝে হবে as soon as, তারপর আবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হোয়াট ইফ, হোয়াট ইফ হচ্ছে কি, অর্থটা কি দাঁড়াচ্ছে এখানে, কি ঘটবে যদি অথবা কেমন হবে যদি। হোয়াট ইফ, কি ঘটবে যদি অথবা কেমন হবে যদি। এটা স্ট্রাকচারটা হচ্ছে কি হোয়াট ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা সেন্টেন্স দেখি আমরা কিভাবে দেখবো। প্রথমে আমরা দেখবো কি আছে এখানে, যে একটা গ্যাপ আছে, এরপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কিভাবে চিনবো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই সেন্টেন্সটার দিকে তোমরা একটু তাকিয়ে দেখো। ড্যাশ দ্য ট্রেন ইজ লেট, দ্য ট্রেন হচ্ছে কি আমাদের এখানে কি সাবজেক্ট, ইজ হচ্ছে গিয়ে ভার্ব, লেট হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে এটা দেখলে আমরা বুঝতে পারছি যে প্রথমে গ্যাপ আছে, এরপরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, অতএব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, অতএব এখানে কি হলো হোয়াট ইফ। তাহলে কি দাঁড়াচ্ছে অর্থটা, হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, যে কি ঘটবে যদি অথবা কেমন হবে যদি, যে কেমন হবে যদি ট্রেনটা কি করে, লেট করে। এরপরে হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইট লাইক অথবা হোয়াটস ইট লাইক। তা হোয়াট ইজ ইট লাইক বা হোয়াটস ইট লাইক, এটা কোনো কাজ করার অনুভূতির বিবরণ দিতে আমরা কি ব্যবহার করতে পারি, হোয়াট ইজ ইট লাইক অথবা হোয়াটস ইট লাইক। এটা স্ট্রাকচারটা গিয়ে প্রথমে হোয়াট ইজ ইট লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা যদি আমরা করি তাহলে এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, ড্যাশ রিভার, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার। আমার স্ট্রাকচারে কি বলেছে যে যদি আমরা হোয়াট ইজ ইট লাইক সেক্ষেত্রে বসাবো, যেখানে ড্যাশ দেখবো, ভার্বের সাথে আইএনজি দেখবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখবো। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো কাজ করার অনুভূতির বিবরণ দিতে, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার। তাহলে এখানে যদি আমরা লিখি হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, তা আমাদের মিলে যাচ্ছে যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাই না। ঠিক হোয়াট ইজ ইট লাইক, আর এর সাথে আরেকটা হচ্ছে would you mind, would you mind, would you mind টা দেখা যাচ্ছে ঠিক একই স্ট্রাকচার ফলো করছে। would you mind এর ক্ষেত্রে প্রথমে কি হবে, would you mind, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবং would you mind এ দেখা যাচ্ছে যে কোনো কিছু আমরা কি করে থাকি, যে প্রস্তাব করে থাকি। যেমন আমি যদি এখানে দেখি ড্যাশ হ্যাভিং এ কাপ অফ টি, আমরা এক্ষেত্রে লিখতে পারি কি would you mind having a cup of tea, তুমি কি কোনো কিছু মনে করবে যে এক কাপ চা খেতে। যে এখানে যে would you mind কথাটা আছে, এটার পরও কিন্তু আমাদের কি ভার্বের সাথে আইএনজি এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তবে আমরা যে হোয়াট ইজ ইট লাইক এবং would you mind এই দুটার ক্ষেত্রে হচ্ছে একই রুলস ফলো করে, কিন্তু চিহ্ন কি করে, চিনার উপায় হচ্ছে এটাই যে প্রথমটা হচ্ছে কোনো কাজ করার অনুভূতির বিবরণ দিতে, আর would you mind টা হচ্ছে কোনো কিছু মনে করা, মূলত হচ্ছে গিয়ে প্রস্তাব করা বোঝায়। এই দুটো। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে সাধারণত দেখা যাচ্ছে যে যেহেতু এটা ওয়ার্ডস এন্ড ফ্রেজ, যে একটা একটা করে ক্লু থাকে, তো হোয়াট ইজ ইট লাইক, উড ইউ মাইন্ড, এগুলো সবগুলো একই এটা আসে না। ওটা দেখলেও তোমরা বুঝতে পারো, তোমাদের মাথায় শুধু এটুকু রাখতে হবে, প্রথমে গ্যাপ থাকবে, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। হোয়াট ডাজ লুক লাইক, কোনো ব্যক্তি বা প্রাণীর চেহারার বিবরণ দিতে বা কোনো বস্তুর আকৃতি বা কাঠামোর বিবরণ দিতে আমরা কি ব্যবহার করে থাকি, হোয়াট ডাজ লুক লাইক। এটা খুব সহজে আমরা চিনতে পারি। এবং সেটা কিভাবে চিনতে পারি, এটাতে দেখা যাচ্ছে যে দুপাশে দুটো গ্যাপ থাকে, মাঝে শুধু একটা ওয়ার্ড থাকে। তো এটা যখন আমরা লিখবো, এটা স্ট্রাকচারটা হচ্ছে কি হোয়াট প্লাস ইউ
অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস লুক লাইক প্লাস এছাড়া কিছু যদি থাকে সেটা, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। কারণ আমি এখানে তোমাদের দেখো যে দুটো এক্সাম্পল দিয়েছি। প্রথমে হচ্ছে কি ড্যাশ, তুহিন ড্যাশ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অথবা এটা খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তুহিন আছে, হোয়াট ডাজ তুহিন লুক লাইক। তার মানে হচ্ছে কি কোনো ব্যক্তি বা প্রাণীর চেহারার বিবরণ দিতে, যে তুহিনের চেহারাটা কি, যে তুহিন দেখতে কেমন, তাই না? এরপরে হচ্ছে কোনো বস্তুর আকৃতি বা কাঠামোর বিবরণ দিতে, যে ড্যাশ দ্য মোবাইল ফোন ড্যাশ। এটা আমরা দেখলে বুঝতে পারি যেহেতু দুটো ফাঁকা আছে, হোয়াট ডাজ দ্য মোবাইল ফোন লুক লাইক। আজকে আমি যে গ্রামারের রুলস গুলো পড়ালাম, প্লাস গত ক্লাসেও আমি তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক করে কিছু রুলস করিয়েছি, এগুলো ভালো করে বাসায় দেখবে এবং প্র্যাকটিস করবে। নিয়মিত গ্রামার প্র্যাকটিস করবে, কারণ নিয়মিত যদি গ্রামার প্র্যাকটিস না করো তাহলে দেখা যাচ্ছে যে তোমরা ভুলে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটার আরো কিছু রুলস আছে, রুলস গুলো আমি আরেকটা ক্লাস করাবো, তারপর আমরা সরাসরি একটা প্র্যাকটিসে চলে যাবো। এখানে আমি একটা করে দেখিয়ে দিব, বোর্ডে তোমাদেরকে একটা করে দেখিয়ে দিব, যেন তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয় এবং খুব সহজে বুঝতে পারো। থ্যাংকস।